বর্ধমান জেলার গুসকরা থেকে একটু ভেতরে একটা ছোট গ্রাম আছে, নাম বনগ্রাম। গ্রামটা খুব বড় নয়, কিন্তু অদ্ভুতভাবে চুপচাপ। দিনের বেলা লোকজন মাঠে কাজ করে, বাজারে যায়, কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যায়। আমার নাম বাসু। কলকাতায় একটা ছোট কোম্পানিতে কাজ করি। ছোটবেলায় কয়েক বছর বনগ্রামে কাটিয়েছিলাম, কারণ আমার মামা এখানেই থাকতেন। তারপর পড়াশোনা আর চাকরির জন্য আর গ্রামে আসা হয়নি। হঠাৎ একদিন খবর পেলাম মামা মারা গেছেন। গ্রামের একজন আমাকে ফোন করে জানালো। তিনি বললেন মামার পুরনো বাড়িটা এখন একদম ফাঁকা, যদি চাই আমি গিয়ে দেখে নিতে পারি। আমি কয়েকদিন ভেবে ঠিক করলাম একদিন গিয়ে দেখে আসব। সেদিন বিকেলে ট্রেনে ঘুষকরা স্টেশনে নামলাম। তখন সন্ধ্যা নেমে গেছে। স্টেশনটা ছোট, প্ল্যাটফর্মে কয়েকটা হলুদ আলো জ্বলছে। স্টেশন থেকে গ্রামটা খুব দূরে নয়, একটা সরু রাস্তা ধরে হাঁটতে হয়। রাস্তার দুপাশে বড় বড় শিরীষ আর আম গাছ। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো গ্রামটা আগের মতো নেই। সবকিছু যেন একটু বেশি চুপ। 10 মিনিট হাঁটার পরে মামার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা বড়, কিন্তু খুব পুরনো। লোহার গেট, জং ধরা, দেওয়ালে শ্যাওলা। গেটটা ঠেলতেই কড়কড় করে শব্দ হলো। মনে হলো যেন অনেক বছর পরে কেউ এই গেট খুলল। ভেতরে ঢুকে উঠোনে দাঁড়ালাম। চারিদিকে আগাছা ভর্তি, বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। দরজাটা আধ খোলা ছিল। আমি ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতর অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালালাম। পুরনো টেবিল, ভাঙা চেয়ার, দেয়ালে কিছু ছবি। আমি ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটছিলাম। ঠিক তখনই ওপরের তলা থেকে একটা শব্দ এলো, ধপ। আমি থেমে গেলাম। কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর আবার আবার আওয়াজ হলো, ধপ, যেন কেউ হাঁটছে। আমি মাথা তুলে সিঁড়ির দিকে তাকালাম। বাড়িটা তো কেউ থাকার কথা নয়, তাহলে উপরতলায় কে? কেউ কি আছে? এটাই ভাবতে থাকলাম। আমি কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে রইলাম। আবার সেই শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হলো। তবুও কৌতূহলটা চাপা দিতে পারলাম না। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িটা কাঠের। পা দিতেই কড়কড় শব্দ হলো। 1 ধাপ, 2 ধাপ। আমি ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠে দেখি একটা লম্বা করিডর। 2 পাশে কয়েকটা দরজা, সব বন্ধ। করিডরের শেষে একটা জানলা, সেখান দিয়ে চাঁদের আলো ভেতরে ঢুকছে। আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। হঠাৎ একটা দরজা একটু কেঁপে উঠল, ধর করে। আমি থেমে গেলাম। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ভেতরে টর্চটা ফেললাম। ঘরটা ফাঁকা ছিল, কিন্তু মেঝেতে ধুলোর ওপর পায়ের ছাপ। নতুন পায়ের ছাপ, যেন একটু আগে কেউ হেঁটেছে। আমি পেছনে ঘুরতেই করিডোরে ঠান্ডা বাতাস বয়ে গেল। ঠিক তখনই খুব নিচু একটা গলা শুনলাম। আমি জমে গেলাম।
এই বাড়িতে তো কেউ থাকার কথা না, তাহলে কে আবার আমার নাম ধরে ডাকলো? আমি ধীরে বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু করিডোরের শেষের দিকে একটা ছায়া নড়ল। আমি টর্চের আলো করিডোরের শেষ দিকে ফেললাম। কিছু দেখা গেল না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওখানে কেউ আছে। হঠাৎ করিডোরের জানলাটা কড়কড় আওয়াজ করে খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকে পুরো করিডোরটা কাঁপিয়ে দিল। আমি এক পা পিছিয়ে এলাম। ঠিক তখনই আবার সেই গলা, এইবার একটু পরিষ্কার। তুমি অনেকদিন পর এলে বাসু। আমার হাত কাঁপছিল তখন। আমি বললাম, তুমি কে? তারপর কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর করিডোরের শেষে ধীরে ধীরে একটা ছায়া তৈরি হলো, যেন অন্ধকার থেকে কেউ বেরিয়ে আসছে। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। ধাপ। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু একটা লম্বা কালো অবয়ব। আমার মনে হচ্ছিল আমি যদি এখন দৌড়াই তবু হয়তো পালাতে পারবো না, কারণ তখনই হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। আমি পেছনে তাকালাম। করিডোরের সব দরজা একসাথে বন্ধ, আর সামনে সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আর সেই ঠান্ডা গলাটা আবার শোনা গেল, আজ তুমি এসেছো বাসু। করিডোরের সব দরজা একসাথে খুলে গেল। প্রতিটা ঘর থেকে ধীরে ধীরে অন্ধকার বেরিয়ে আসতে লাগলো। প্রথমে মনে হচ্ছিল ওগুলো শুধু ছায়া, কিন্তু টর্চের আলো পড়তেই বুঝলাম ওগুলো মানুষ, অথবা মানুষের মতো কিছু। তাদের শরীর ফ্যাকাশে, কারো মুখে কাদা লেগে আছে, কারো চুল ভেজা, কারো চোখ পুরো সাদা। আর সবাই একসাথে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি পিছিয়ে যেতে লাগলাম। পেছনে রাহুল দাঁড়িয়ে, সামনে এই সব অদ্ভুত অবয়ব। আমি কাঁপা গলায় বললাম, তোমরা কে? কেউ উত্তর দিল না, শুধু সবাই ধীরে ধীরে এক পা করে সামনে আসতে লাগলো। করিডরের কাঠের মেঝে কড়কড় শব্দ করছে। হঠাৎ রাহুল আমার কানের পাশে আবার বলল, ওদের সবাইকে চেনো না তুমি? আমি মাথা নাড়লাম। রাহুল ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে সাদা ফাঁকা দৃষ্টি সরাসরি আমার দিকে। সে বলল, ওরা সবাই এই বাড়ির সাথে জড়িত। আমি চারিদিকে তাকালাম। একজন বুড়ো লোক, একটা ছোট মেয়ে, একজন মাঝবয়সী মহিলা, আরো কয়েকজন। তাদের সবার মুখে একটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি বললাম, কিন্তু এরা কারা? রাহুল খুব ধীরে বলল, যারা এখানে মরেছে। আমার বুক ধক করে উঠল। কি? রাহুল বলল, এই বাড়িটা শুধু একটা বাড়ি নয়, এটা একটা ফাঁদ। করিডরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, মানে? রাহুল ধীরে ধীরে বলতে লাগলো, অনেক বছর আগে এই বাড়িতে নিচে একটা কুয়া ছিল। গ্রামের মানুষ বলতো ওই কুয়োর জল যে ছোঁয় সে আর বাঁচে না।
আমি অবাক হয়ে শুনছিলাম। তারপর তোমার মামা ওই কুয়োটাকে বন্ধ করে এই বাড়িটা বানায়। আমার মাথা ঘুরে গেল। কি বলছো? রাহুল বলল। কিন্তু কুয়ো বন্ধ করলেও অভিশাপ বন্ধ হয় না। বললাম, তাহলে আমার মামা? রাহুল একটু থামলো, তারপর বলল, তোমার মামা অনেক বছর ধরে এই বাড়িতে থাকতো, কিন্তু শেষ দিকে তিনি বুঝেছিলেন এই বাড়ি ঠিক নয়, তাই তিনি পালাতে চাইতেন। আমি দ্রুত বললাম, তারপর? কিন্তু তিনি পালাতে পারেননি। ঠিক তখনই করিডোরের একেবারে শেষের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরটা অন্ধকার। তারপর সেই অন্ধকার থেকে ধীরে ধীরে একজন বেরিয়ে এলো। আমার শ্বাস বন্ধ হয়ে গেল, কারণ সেই মানুষটা আমার মামা। কিন্তু তার চেহারা বদলে গেছে। চোখ সাদা, মুখ ফ্যাকাশে, আর শরীরটা যেন একটু বেঁকে গেছে। তিনি ধীরে ধীরে বললেন, বাসর। আমার শরীর কাঁপছিল। মামা? তিনি খুব আস্তে হাসলেন, একটা ঠান্ডা হাসি। আমি জানতাম তুমি একদিন আসবে। আপনি তো মারা গেছেন, তিনি বললেন। হ্যাঁ। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি বললাম, তাহলে আমাকে এখানে কেন রাখলেন? মামা কয়েক সেকেন্ড চুপ রইলেন, তারপর বললেন, কারণ এই বাড়ির অভিশাপ তোমার ওপরে পড়েছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। মানে? মামা বললেন, যে একবার এই বাড়ির ভেতরে রাত কাটায় সে আর কোনোদিন পুরোপুরি বেরোতে পারে না। ঠিক তখন বাড়ির নিচে কোথাও থেকে একটা গভীর শব্দ এলো। মেঝে হালকা কাঁপতে লাগলো। রাহুল ফিসফিস করে বলল, ওটা আবার জেগে উঠেছে। আমি ভয়ে বললাম, ওটা মানে? রাহুল ধীরে বলল, কুয়োটার নিচে যে জিনিসটা আছে। ঠিক তখনই পুরো বাড়িটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। সব লাইট নিভে গেল। পুরো বাড়িতে শুধু একটা শব্দ শোনা যাচ্ছে, নিচ থেকে, গভীর এবং ভারী, যেন মাটির নিচে কেউ শ্বাস নিচ্ছে। আর সেই অন্ধকারে হঠাৎ আমার পায়ের নিচে মেঝে ফেটে গেল। আমি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে লাগলাম। আর পড়তে পড়তে শেষে যে জিনিসটা দেখলাম, করিডোরে দাঁড়িয়ে আছো তো? এখন এখন তুমি দেখবে। চারপাশে শুধু অন্ধকার। মনে হচ্ছিল যেন অনেক গভীর কোথাও পড়ছি। হঠাৎ আমার শক্ত মাটির ওপর পড়ল। কয়েক সেকেন্ড আমার মাথা ঘুরছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মোবাইলটা এখনো হাতে ছিল। আমি টর্চ চালালাম। আলো পড়তে দেখি আমি একটা বিশাল গোল ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি। চারপাশের পাথরের দেয়াল, দেয়ালে পুরনো শ্যাওলা আর ফাটল, আর মাঝখানে একটা পুরনো কুয়ো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এটা নিশ্চয়ই সেই কুয়ো যেটার কথা রাহুল বলছিল। কুয়োটার মুখ কালো অন্ধকারে ভরা, ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটা শব্দ আসছে, ধীরে এবং ভারী, শ্বাস নেওয়ার মতো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিলাম। ঠিক
তখন উপরের দিক থেকে একটা গলা ভেসে এলো। বাসবো। আমি তাকালাম। উপরে একটা ফাটলের মধ্যে রাহুল আর মামার ছায়া দাঁড়িয়ে। আমি চিৎকার করে বললাম, আমাকে এখান থেকে বের করো। মামা নিচে তাকিয়ে বললেন, এখন আর বের হওয়ার রাস্তা নেই। আমি বললাম, কেন? তিনি বললেন, এই বাড়ি কাউকে ছাড়ে না যতক্ষণ না তার জায়গা অন্য কেউ নেয়। আমার বুক ধক করে উঠল। মানে? রাহুল এবার বলল, আমরা সবাই তোমার মতন ছিলাম, কিন্তু এখানে এসে আমরা সবাই আটকে গেছিলাম। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম। তাহলে এখন? মামা বললেন। এখন তোমার কাছে দুটো রাস্তা আছে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। এক, তুমি পালানোর চেষ্টা করো, ওটা কিন্তু জেগে যাবে তুমি পালালেই। আমি কাঁপা গলায় বললাম, আর অন্যটা? কয়েক সেকেন্ড চুপ। তারপর মামা ধীরে বললেন, আর নয়তো তুমি কুয়োর মাথাটা বন্ধ করবে নিজেকে দিয়ে। ধা ঘুরে গেল। মানে? রাহুল বলল, এই কুয়োর অভিশাপ বন্ধ হবে যদি কেউ নিজেকে দিয়ে একে বন্ধ করে, তাহলে আমরা সবাই বেঁচে যাব। চারপাশে অদ্ভুত নীরবতা। কুয়োর ভেতর থেকে সেই ভারী শ্বাসের শব্দ আসছে। আমি চোখ বন্ধ করলাম। ছোটবেলার সেই বিকেলটা মনে পড়ল। রাহুল ডুবে যাচ্ছিল, সে চিৎকার করছিল। আমি পালিয়ে গিয়েছিলাম। আজ এত বছর পরে হয়তো এটাই আমার সুযোগ। আমি ধীরে চোখ খুললাম, উপরে তাকিয়ে বললাম, যদি আমি এটা করি তাহলে তোমরা মুক্তি পাবে। রাহুল ধীরে মাথা নাড়ল। মামাও বললেন, আমরা সবাই চলে যেতে পারবো। আমি একটু অদ্ভুত হেসে ফেললাম। অদ্ভুতভাবে আমার ভয়টা কমে গিয়েছিল। আমি বললাম, ঠিক আছে। আমি ধীরে ধীরে কুয়োর দিকে হাঁটতে লাগলাম। কুয়োর মুখে দাঁড়ালাম। ভেতরটা অন্ধকার, কিন্তু গভীর থেকে একটা ঠান্ডা বাতাস উঠে আসছে। আমি শেষবার উপরে তাকালাম। রাহুল দাঁড়িয়ে আছে। তার চোখে এবার আর সেই ভয়ের ছাপ নেই, শুধু শান্তি। আমি বললাম, রাহুল, সেদিনের জন্য আমি দুঃখিত। সে খুব আস্তে হাসল। আমি গভীর নিঃশ্বাস নিলাম। তারপর এক পায়ে গিয়ে কুয়োর ভেতরে ঝাঁপ দিলাম। অন্ধকার আমাকে ঘিরে ফেলল। এক মুহূর্তের জন্য সেই ভয়ঙ্কর শব্দটা খুব জোরে শোনা গেল। গর্জন যেমন হয় ঠিক সেরকম। তারপর সবকিছু থেমে গেল। পুরোপুরি নীরবতা। পরের দিন সকাল। গ্রামের কিছু লোক পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে। রাতের বৃষ্টিতে বাড়ির একটা অংশ ভেঙে পড়েছে। উঠোনের মাঝখানে মাটি ধসে গেছে। ভেতরে একটা পুরনো কুয়োর মুখ দেখা যাচ্ছে। একজন বৃদ্ধ বললেন, এই কুয়োটা তো বহু বছর আগে বন্ধ করা হয়েছিল। আর একজন বলল, সেটা আবার খুলে গেল কি করে? ঠিক তখন একটা হালকা বাতাস বয়ে গেল, আর মনে হলো বাড়িটার ভেতর থেকে যেন কেউ দীর্ঘদিন পরে মুক্তি পেয়ে বেরিয়ে গেল। শুধু উঠোনের এক কোণে পড়েছিল একটা জিনিস, একটা মোবাইল ফোন। স্ক্রিনে এখনো টর্চ চলছে। তার আলো ধীরে ধীরে নিভে গেল, আর বনগ্রাম আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল।
গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ ইউটিউব চ্যানেলটা নতুন। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অনেক বেশি ভিডিও দিতে পারবো।